আপনারা শুনছেন আনপ্লাগড রুম্পা। আজকের গল্প ঠিক 10টায় ট্রেন এসেছিল। লেখক অনিশ দেব। ঘটনাটা আমি ভুলতে পারিনি, বোধহয় ভোলা যায় না বলেই। আর বারবার প্রশ্ন জাগে নিজের মনে, সেদিন আমি ঠিক দেখেছিলাম তো? না, একটু ভুল হলো। সেদিন নয়, সেই রাতে আমি ঠিক দেখেছিলাম তো। স্টেশনটার নাম সাতবাহিনী। জীবনে কখনো তার নাম শুনিনি, তবে তাতে কোনো অসুবিধা নেই। সেলসের লাইনে কাজ করি, নাম না জানা জায়গায় চষে বেড়ানোই আমাদের কাজ। সেসব জায়গায় জিনিস বিক্রি করার মধ্যে একটা অন্যরকম মজা আছে। আমাদের কোম্পানি একটু অদ্ভুত যন্ত্র বের করেছে। যন্ত্রটার কাজ হলো মশা মাছি পোকামাকড় তাড়ানো। দেখতে ছোট, অনেকটা সেলুলার ফোনের মতো। ভেতরের যত রাজ্যের ইলেকট্রনিক সার্কিট, তবে যন্ত্রটা কাজ করে আল্ট্রাসনিক নীতিতে। অর্থাৎ শব্দ তরঙ্গ তৈরি করে এমন কাণ্ড বাঁধিয়ে দেয়, মশা মাছি পোকা মাকড় সেই সব শব্দ শুনে পরিত্রাহী চিৎকার করে পালাতে থাকে। অথচ মানুষের কানে সেই শব্দ মোটেই শুনতে পাওয়া যায় না। বিজ্ঞান আমি জানি না, বুঝি না, কিন্তু যন্ত্রটা খদ্দেরকে গছাতে হলে তার ভেতরকার ব্যাপার স্যাপার সম্পর্কে খানিকটা অদ্ভুত আইডিয়া থাকা দরকার। তাই ঠিক সেইটুকুই আমাদের কোম্পানির একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে জেনে নিয়ে মোটামুটি মুখস্থ করে দিয়েছি। কোম্পানির সঙ্গে কথা ছিল গোমা, বাড্ডিহি আর ডেড্রিয়ানসন। এই বেলটা আমি 2 সপ্তাহ কভার করব। মাইনে ছাড়াও আমাদের কমিশনের ব্যাপারটা বেশ অ্যাট্রাকটিভ। তাই যথেষ্ট উৎসাহ নিয়ে ট্যুরে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে হাওড়া থেকে চলে গেলাম গোমো জংশন। সেখানে দিন 5 কাজ করেছি। তারপর একদিন বিকালে গোমো থেকে পাটনা হাতিয়া এক্সপ্রেস ধরে রাত 9টা কি 9:30 নাগাদ পৌঁছে গেছি বাড্ডিহিতে বেশি যন্ত্র বিক্রি করতে পারিনি। কে জানে, কপালটা বোধহয় খারাপ ছিল। তাই দিন 3 পরই মনমরা অবস্থায় চড়ে বসেছি বাড্ডিরি বা ওই ডেরিয়নসন প্যাসেঞ্জারে। জায়গা দুটোর দূরত্ব হচ্ছে মাত্র 140 কিলোমিটার। কিন্তু টিকটিক করে চলা গোদাই লস্কর প্যাসেঞ্জার ট্রেন যে বেশ লেটে পৌঁছাবে সেটা গোড়া থেকেই মালুম হয়েছিল। শীতের সময়, তাই ডালটনগঞ্জ পেরোতে না পেরোতেই বাইরেটা অন্ধকার হয়ে গেল। মাঠঘাট গমের ক্ষেত যা কিছু দেখছিলাম সব মুছে গেল। গাড়োয়াক রোড জংশন পেরোতেই আমার একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ কোমরে আটা পেজাটা পিপ পিপ করে বাঁশি বাজিয়ে আমাকে জাগিয়ে দিল। তাড়াহুড়ো করে যন্ত্রটা চোখের সামনে তুলে ধরতেই মেসেজটা চোখে পড়ল। হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসেছে এখনই বাড্ডিহিতে ফিরে যেতে হবে। সেখানে একটা কোম্পানি জরুরি ভিত্তিতে 25 পোকামাকড় তাড়ানোর যন্ত্র চাইছে। বাড্ডিহির কাজ সেরে তারপর যেন আমি ডেরিয়নসন রওনা হই। ইলেকট্রনিক্স কমেই যে বিরক্ত হয়ে উঠেছে, পেজার আর সেলুলারের ফোন তার জলজন্ত প্রমাণ। শীতের সন্ধ্যায় প্যাসেঞ্জার ট্রেনে যে শান্তিতে একটু ঝিমোবো তার কোনো উপায় নেই। কিন্তু বিরক্তির সঙ্গে সঙ্গেই সামান্য প্রলোভনও উগিয়ে দিয়েছিল আমার মনে, কারণ 25 পিস যন্ত্র বিক্রির কমিশন নিতান্তই ফেলনা নয়। বাড্ডিহির কোথায় যেতে হবে সেই হদিশ পাওয়া গেল বেজারে। এখন শুধু ট্রেন থামলেই নেমে পড়ার অপেক্ষা। কম্বল দেওয়া দেহাতি এক সঙ্গীকে 3 ডাকাডাকি করে তারপর জানতে পারলাম পরের স্টেশনটি হচ্ছে সাতবাহিনী। অগত্যা ট্রেন থামতেই হাড় কাঁপানো ঠান্ডায় নেমে পড়লাম সাতবাহিনীতে। 7 বোনের কোনো কাহিনী থেকেই এই স্টেশনের নামকরণ করা হয়েছে সাতবাহিনী। তবে যেখানে আমি নামলাম তা স্টেশন না শ্মশান বোঝা যায় না। আমার সঙ্গে একটা হাত ব্যাগ আর একটা বিশাল ভারী সুটকেসে রয়েছে আমাদের তৈরি যন্ত্র ইনসেক্ট সেন্টিনেল, যাকে আমরা সংক্ষেপে আইএস বলি। শীতের ভারী বাতাসে করুণ হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম ওই নিচু প্ল্যাটফর্মে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস আমাকে জড়িয়ে রইল।
ভূতে আমার তিলমাত্র বিশ্বাস নেই। তাছাড়া ট্রাভেলিং সেলসম্যানের ভূতের ভয় থাকলে চলে না, কিন্তু স্বীকার করতে লজ্জাও নেই সাতবাহিনী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চারপাশটা কেমন ভুতুরে ভুতুরে ঠেকছিল। প্ল্যাটফর্মে টিম টিম করে দুটো ন্যাড়া বাল্ব জ্বলছিল, দেখে মনে হচ্ছিল ওদেরও শীত করছে, আর কুয়াশার চাপে ওদের আলো বেশি দূর ঠিকরে যেতে পারছে না। সামনে পেছনে তাকালে গাঢ় অন্ধকার, তার ফাঁক ফোকরে কোথাও একটা কি দুটো আলোর ফুটকি, আর আকাশে আধখানা চাঁদ, তাকে ঘিরে সহচর কয়েকটি তারা। একটা অদ্ভুত ধরনের ডাক আমার কানে আসছিল, তবে ঝিঝি নয়, হয়তো অন্য কোনো পোকামাকড়। মাঝে মাঝে একটা কনকনে বাতাসের ঢেউ আমার জ্যাকেট সোয়েটারের অন্দরমহল পর্যন্ত ঢুকে পড়ে একেবারে হাড় কাঁপিয়ে দিয়ে যাচ্ছিল। প্ল্যাটফর্মের উপরে খানিকটা দূরে একটা ছোট ঘর গোছের ব্যাপার চোখে পড়ল, বোধহয় স্টেশন মাস্টারের ঘর। সে যাই হোক, আগে ওখানে গিয়ে আশ্রয় নেওয়া দরকার, নইলে এই ঠান্ডায় নির্ঘাত স্ট্যাচু হয়ে যেতে হবে। সুটকেস আর ব্যাগ তুলে নিয়ে ঘরটার দিকে হাঁটা দিলাম। শীতের কামড়ে হাত পায়ে জোরগুলো প্রায় অকেজো হওয়ার জোগাড়। গায়ের জোরে নয়, সির্ফ মনের জোরেই এগিয়ে চললাম। বারবার তেনজিন আর হিলারির কথা মনে পড়ছিল, মনে হচ্ছিল আমার চারপাশে বরফ পড়ছে। ঘরের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, এমন সময় গাঢ় অন্ধকারের আড়াল থেকে একটা অদ্ভুত প্রাণী আমার সামনে এসে দাঁড়ালো। প্রাণী বলছি কারণ তার সারা শরীরটা কম্বল দিয়ে ঢাকা, অনেকটা কম্বদের মতো, তবে মাথার কাছটা সামান্য ফাঁক লক্ষ্য করলাম। সেই ফাঁকের ভেতরে দুটো চোখ স্পষ্ট জলজল করছে। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কেই মানুষটা? কাহা যাওগে মহারাজ? জড়ানো ভারী গলায় ওই কম্বলদো প্রশ্ন করল। আমি কোনো রকমে তাকে বোঝালাম যে আমি বাড্ডিহি ফিরতে চাই। তাতে জানতে পারলাম সকাল 7:15টার আগে কোনো ট্রেন নেই, কারণ ডেইলি অন সন বা বাড্ডিহি প্যাসেঞ্জার ওই সময় সাতবাহিনীতেই আসে। তারপর সে জড়ানো গলায় বলল, কোই বাত নেই, রাতটা মাস্টারজির কামরায় থেকে যান। আমি যেন সেই নিমন্ত্রণেরই অপেক্ষায় ছিলাম। সুতরাং আর এক মুহূর্ত নষ্ট না করে ঢুকে পড়লাম মাস্টারজির ঘরে। ভেজানো দরজাটা ঠেলে ঘরে ঢুকতেই কেমন একটা অদ্ভুত শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। ঘরটা যেমন বিচিত্র, তেমনই বিচিত্র ঘরের 3 জন মানুষ। জানি এরপর আমি যা বলবো সেটা বিশ্বাস হওয়া কঠিন, কিন্তু আমার মিথ্যে বলার কোনো উপায় নেই। ঘরের ভিতর ঢুকতেই আমার মনে হলো ঠান্ডা যেন বেশ কয়েক গুণ বেড়ে গেল। আজও মনে পড়ে, ব্যাপারটাই আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম। কিন্তু পোড় খাওয়া সেলসম্যানের সহজজাত স্মার্টনেসে অবাক ভাবটা চট করে সামনে নিলাম। তারপর ঘরে হাজির 3 জন মানুষের দিকে তাকিয়ে কাষ্ঠ হেসে ঢুকে পড়লাম ঘরের অন্তরে। তারপর দরজাটা আবার ভেজিয়ে দিলাম। চুন সুরকির গাঁথনি দিয়ে তৈরি ঘরটা মাপে মাঝারি, হয়তো 10x15 হবে। ঘরের মাথায় টিনের চাল, সেখান থেকে একটা উলঙ্গ বাল্ব ঝুলছে। ভোল্টেজ কম থাকায় তার আলোটা কেমন লালচে দেখাচ্ছে। বাল্বের প্রায় গা ঘেঁষে ঝোলানো রয়েছে একটা বড় মাপের সিলিং ফ্যান। বাল্বটা ফ্যানের ওপর দিকটায় থাকায় ঘরের মেঝেতে আর দেওয়ালে ফ্যানটায় বিচিত্র ছায়া পড়েছে, একটা ব্লেডের ছায়া ঘরের মানুষগুলোর গায়ের ওপর দিয়ে চলে গেছে দেওয়াল পর্যন্ত। ঘরের জানলা দুটো, কিন্তু ঠান্ডার জন্য দুটো বেশ ভালো করে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরের বাঁদিক ঘেঁষে বেশ বড় মাপের চৌকো কাঠের টেবিল, তার একদিকে একটা সাবেকি চেয়ার, মাস্টারজির চেয়ার, তার পাশেই একটা যন্ত্র রাখা আছে, বোধহয় খবর পাঠানোর টরেটক্কা যন্ত্র। টেবিলে বেশ কিছু কাগজপত্র ঢাই করা রয়েছে, তারই মাঝে একটা বড় মোমবাতি দাঁড় করানো, আর টেবিলের শেষ প্রান্ত একটা কালো রঙের ধুলো পড়া টেলিফোন,
চেহারা দেখে মনে হয় না গত 5 বছরে ওটা কখনো বেজে উঠেছে। টেবিলের এপাশে দুটো চেয়ার, কাঠ পেরেক আর টিনের পাত দিয়ে যথাসাধ্য তাপ্তি মারা, তারই একটা হাতলে একটা নস্যি রঙের কম্বল ভাঁজ করে রাখা। কম্বলের কাছাকাছি কয়েকটা মশা উঠছে, পিন পিন করে শব্দ হচ্ছে। ঘরের 3জন মানুষ এক কোণে গোল হয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে চাপা গলায় কথা বলছিল। তাদের ঘিরে সিগারেট আর বিড়ির ধোঁয়া উঠছিল। আমার কাষ্ঠ হাসির উত্তরে একজন উষ্ণ অভ্যর্থনা জানালো আমাকে, आइए साहब आइए, बेफिक्र रहिए, ट्रेन टाइम में आ जाएगी। কথা বোঝা গেল এই ঘরটা বেশ কিছুদিন ধরেই ওয়েটিং রুমের ভূমিকা পালন করছে, দিনে না হোক অন্তত রাতের বেলায়। নইলে আমাকে দেখা মাত্রই ট্রেন সময় মতো এসে যাবে এই কথা ঘোষণার মানে কি? শীতের প্রকোপ বেড়ে উঠতেই বেশ খানিকটা অবাক হয়েছিলাম, কিন্তু তার চেয়ে বেশি অবাক হলাম ঘরের মানুষগুলোকে দেখে। আগেই বলেছি, ভূতের ওপর আমার বিন্দুমাত্র আস্থা নেই, আর 3জনকে দেখেই মোটেই চোর ডাকাত বলে মনে হচ্ছিল না। কিন্তু তা সত্ত্বেও আমি অবাক হলাম, কারণ 3জনের পোশাক একেবারে 3 রকম। মানে দেখেই বোঝা যাচ্ছিল এই 3জনের শিক্ষা দীক্ষা, রুচি, সচ্ছলতা এসবের মধ্যে কোনো মিল নেই। অথচ ওরা 3জনই কাছাকাছি গোল করে দাঁড়িয়ে বেশ ঘনিষ্ঠভাবে কথা বলছে। প্রথমজন, যিনি আমাকে অভ্যর্থনা জানালেন, হঠাৎ টেবিলের কাছে গিয়ে সাবেকি চেয়ারটায় বসে পড়লেন। অর্থাৎ তিনিই বোধহয় মাস্টারজি। তার পরনে গরম কাপড়ের তৈরি কালচে রঙের প্যান্ট, গাঢ় সবুজ সোয়েটারের ওপর ঘন নীল রঙের প্রিন্স কোট এঁটে বসেছে। চেহারা মোটার দিকে হওয়ায় কোটটা মধ্যপ্রদেশ বরাবর যথেষ্ট ফুলে রয়েছে। কোটের পকেট থেকে উকি মারছে দোমড়ানো কোচরানো একটা রুমাল, আর 2 আঙ্গুল ফাঁকে জ্বলন্ত সিগারেট। মাস্টারজির রং ময়লা, গলায় মাথায় মাফলার, গোলগাল মুখে বয়সের ভাঁজ, ঠোঁটের ওপর কাঁচা পাকা ঝাঁটা গোপ। বুড়ো জোড়া প্রায় গোফেরই আত্মীয়। মাথায় যেটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ভদ্রলোকের অবস্থা একরকম ইন্দ্রলুপ্ত। মাস্টারজি শব্দ করে নাক টানলেন কয়েকবার, তারপর পকেটের রুমাল দিয়ে নাকটিকে বাগিয়ে ধরে কষে ঝাড়া দিলেন 2 বার। রুমাল পকেটে রেখে সিগারেটের 2টো টান দিয়ে একটু সামলে নিয়েই আমাকে হিন্দিতে বললেন, বসুন, ওই চেয়ারটায় বসুন। হাতের কম্বল ঝোলানো চেয়ারটিকে পেরিয়ে আমি পরের খালি চেয়ারটির কাছে গেলাম। হাতে সুটকেস ও ব্যাগ মেঝেতে রেখে বসে পড়লাম চেয়ারে, আর সঙ্গে সঙ্গেই ঠান্ডায় শিউরে উঠলাম। পাশের চেয়ারের কম্বলটা আমার গায়ে দিতে ইচ্ছে করলো, কিন্তু কার না কার কম্বল গায়ে দেওয়া ঠিক হবে না, এ কথা ভেবে চুপ করে রইলাম। ঠিক তখনই ঘরের বাকি 2জন মানুষ টেবিলের কাছে এসে দাঁড়ালো। আমার দুপাশে 2জন, বাল্বের আলোয় ওদের অদ্ভুত ছায়া পড়ছে টেবিলে আর মেঝেতে। একজনের চেহারা নিতান্তই পুলিকামিন গোছে, গায়ে জামা কাপড়ও সেই রকম মোটা সোটা কুচকুচে কালো রং, চোখ লালচে, গা থেকে কেমন একটা পটকা গন্ধ বেরোচ্ছে। 2 আঙ্গুল টিপে ধরা একটা বিড়িতে শেষ টান দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। কিন্তু 3য় জনের চেহারা আর পোশাক তাক লাগিয়ে দেওয়ার মতো। ফর্সা, সুন্দর মুখে আভিজাত্যের ছাপ, পরিষ্কার করে দাড়ি গোপ কামানো, বয়সে 35-36 হবে। পরনে হালকা ছাই রঙের 3 পিস স্যুট, গলায় টাই, চোখে রিমলেস চশমা। ভদ্রলোকের ডান হাতের মধ্যমা আর অনামিকায় সোনা বাঁধানো 2টো পাথরের আংটি, আর কপালের বাঁদিকে একটা লালচে তিল আছে। চেয়ারে বসে খানিকটা স্বস্তি পেয়েছিলাম, তবে শীত একটুও কমেনি। তার উপরে এই অদ্ভুত ঘরের এই 3জন মানুষের জোট আমাকে হতভাগ করে দিয়েছে। কিন্তু উপায় কি? রাতটা 4জন মিলেই কাটাতে হবে। সিগারেটের তেষ্টা পাওয়ায় একটা সিগারেট বের করে লাইটার জেলে ধরালাম। সিগারেটের শুকতান দিয়ে কিছুক্ষণ চুপচাপ কেটে যাওয়ার পর কি বলবো ভাবছি, এমন সময় মাস্টারজি আমাকে বিপদ থেকে বাঁচালেন। বললেন, আপনাকে দেখে সেলসম্যান বলে মনে হচ্ছে। আশ্চর্য, কি করে উনি বুঝলেন আমি সেলসম্যান? এই 5 বছরে সেলসের চাকরি করে করে আমার চেহারায় কি সেলসম্যানের স্পষ্ট ছাপ পড়ে গেছে?
সেরকম কোনো ছাপ আবার হয় নাকি? আমার অবাক ভাব দেখে চাপা হাসলেন মাস্টারজি। ছোট হয়ে আসা সিগারেটটা টেবিলে রাখা একটা ভাঙা স্ট্রেতে গুজে দিয়ে বললেন, অবাক হওয়ার কিছু নেই, প্যাসেঞ্জার দেখে দেখে আমার চোখ এক্সপার্ট হয়ে গেছে। তা কি বিক্রি করেন আপনি? আমি এবার একটু উৎসাহ পেলাম। মাস্টারজিকে ইনসেক্ট সেন্টিনেলের কথা বললাম। ভাবলাম যাকগে আমার যন্ত্রের গুণপনা জাহির করেই ঘন্টা 3-4 কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগেই আমার বাঁ দিকে দাঁড়ানো শুট পরা ভদ্রলোক ধপ করে বসে পড়লেন দ্বিতীয় খালি চেয়ারটায়। সামনে হেসে বললেন, আমি এক সময় এই লাইনেই ছিলাম, সোলার ল্যান্টার্ন মানে সৌর লন্ঠন বিক্রি করতাম। আপনি হয়তো নাম শুনে থাকবেন, চ্যাম্পিয়ন ব্র্যান্ড সোলার লন্ঠন। নাম না শুনে থাকলেও আমি সৌজন্য দেখিয়ে ঘাড় নাড়ালাম। ওকে একটা সিগারেট অফার করতেই মাথা নেড়ে না বললেন। বাইরের ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। ঘটাংঘট শব্দ তোলে ঝড়ের বেগে ছুটে গেল কোনো একটা এক্সপ্রেস ট্রেন। ঘরটা থরথর করে সামান্য কেঁপে উঠল। মাথার উপর বিশাল পাখাটা দুলে উঠল এপাশ ওপাশ। তারপর ব্লেডের ছায়ায় ঘরের মেঝেতে জীবন্ত প্রাণীর মতো নড়তে লাগলো। ট্রেনের হুইসেল শোনা গেল আবার, বহু দূর থেকে ভেসে এলো। আর তার ছুটে যাওয়ার শব্দও মিলিয়ে গেল ধীরে ধীরে। যতদূর জানি কোনো স্টেশন দিয়ে থ্রু ট্রেন পাস করাতে হলে সিগন্যাল সবুজ করে দিতে হয়। মাস্টারজি তো আমাদের সঙ্গেই বসে আছেন, তাহলে সিগন্যালের কাজটা করলো কে? গোপের ফাঁকে হেসে বললেন মাস্টারজি, কে আবার? জগমোহন, আমার পোটার। ভদ্রলোক দেখি আশ্চর্য ক্ষমতা, না বলা প্রশ্ন দিব্যিটের পেয়ে যান। আমি কৌতূহল নজরে তাকে জরিপ করে বললাম, কিন্তু অস্বাভাবিকভাবে কিছুই চোখে পড়ল না। জগমোহন নিশ্চয়ই প্ল্যাটফর্মে দেখা কম্বল মুড়ি দেওয়া সেই কবন্দ, আর এখন আমার ডান দিকে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে তারই কোনো ভাইরা ভাই। এই লোকটার পরিচয় এখনও আজ করতে পারিনি। প্রায় সঙ্গে সঙ্গে হেঁচকি তুলে হাসলেন মাস্টারজি। রুমাল বের করে বেশ জোরে নাক ঝেড়ে বললেন, এ হলো রামাইয়া গ্যাংম্যান, মানে একসময় গ্যাংম্যান ছিল, বছর 4 হলো চাকরি ছেড়ে দিয়েছে। কাছাকাছি ঝোপঝাড়িতে থাকে, মাঝে মাঝে আমার সঙ্গে গল্প করতে চলে আসে, এই বিরুজবাবুর মতন। কথা শেষ করে প্রাক্তন সেলসম্যানের দিকে হাত দেখালেন মাস্টারজি। ভদ্রলোক হাত জোড় করে নমস্কার জানালেন আমাকে। বললেন, আমার নাম বীর্যমোহন শ্রীবাস্তব। আমি নমস্কার করে নিজের পরিচয় দিলাম। আমাদের গল্প গুজবের মাঝে চলতে লাগলো সিগারেট। আমি ভাঙা ভাঙা হিন্দিতে কাজ চালাচ্ছিলাম। শুধু রামাইয়া নীরব হয়ে দাঁড়িয়ে রইল। ওর কম্বলে ঘিরে মশার দল পিন পিন করে উঠছে, কিন্তু তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। কথাবার্তার ফাঁকে হাত ঘড়ি দেখলাম, সবে 9:30। সেটা লক্ষ্য করেই মাস্টারজি বললেন, এর মধ্যেই ঘড়ি দেখছেন? আপনার ট্রেন তো সেই সকালে। বীজমোহন হাসলেন। সে কথা শুনে বললেন, ও এর মধ্যেই বোর হয়ে গেলেন? আমাদের বোর হলে চলে না, আমাদের ট্রেন আসবে রাত 10টায়। আমাদের ট্রেন কাদের? বীজমোহনের সহযাত্রী কি আর কেউ রয়েছে? তাছাড়া রাত 10টায় কোন ট্রেনই বা আসবে? কোথাকার কোন ট্রেন? কোথায় যায় সেই ট্রেন? একটা শীতের ঢেউ পাক খেয়ে গেল আমাকে ঘিরে। শ্রীবাস্তবের মুখ চোখ কেমন অদ্ভুত লাগছিল আমার। যখন উনি কথা বলছেন, হাসছেন, তখন সব ঠিকঠাক বলেই মনে হচ্ছে। ওর চোখ জোড়ায় কোনো রকম ছায়া পড়ছে না। চোখ দুটো যেন মরা কই মাছের মতো তীক্ষ্ণ, অথচ প্রাণহীন। হঠাৎই আমার কোমরের কাছ থেকে একটা পিপ পিপ শব্দ উঠল। আবার সেই হাত ছড়া পেঁজা। দেখি এবার কি খবর পাঠালো হেডকোয়ার্টার। শ্রীবাস্তব এবং মাস্টারজি প্রায় একই সঙ্গে বলে উঠলেন, কি পেজার নাকি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তারপর যন্ত্রটা কোমর থেকে খুলে নিয়ে ধরলাম চোখের সামনে। মেসেজ রিসিভ করতে গিয়ে অবাকই হলাম।
কোথায় মেসেজ, শুধু সারি সারি জিজ্ঞাসা চিহ্ন ফুটে উঠছে পেজারে। বহু চেষ্টা করে এই অদ্ভুত মেসেজের আমি পাল্টাতে পারলাম না। মাস্টারজি টেবিলের ওপারে আমার ঠিক উল্টো দিকে বসে আছেন। পেজারের মেসেজ কোনো রকমেই ওর দেখতে পাওয়ার কথা নয়, কিন্তু উনি গলা খাকড়িয়ে দিয়ে বললেন, ইলেকট্রনিক যন্ত্রপাতি কখন যে কী করে বসে কোনো বিশ্বাস নেই। তবে ওই জিজ্ঞাসা চিহ্নই জীবনের সার কথা। তুলসীদাস বলে আছেন, মায়া ছায়া একসি বিল্লা জানে কই, বক্তাকে পাছে লাগে সম্মুখে শোয়। মানে হচ্ছে মায়া আর ছায়া একই। শেষটা উনি বিড়বিড় করে কি বললেন কিছুই বুঝতে পারলাম না। অবশেষে ক্লান্ত হয়ে পেজারটা আবার গুজে রাখলাম কোমরে। রামাইয়া ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। বটকা গন্ধ আমার নাকে এসে ঝাপটা মারল। আমার গা গুলিয়ে উঠল, অথচ বাকি দুজন দিব্যি নির্বিকার। ওদের দেখে মনে হচ্ছে ওরা যেন কোনো একটা ঘটনার জন্য অপেক্ষা করছেন, ট্রেনের জন্য নয়। অবশ্য মাস্টারজির ট্রেন ধরার কথা নয়। শ্রীবাস্তব হাত নেড়ে মশা তাড়ানোর চেষ্টা করে বললেন, মশার যে বিরক্ত করার কিছু নাই। গায়ে কামড় না বসিয়ে যদি আশেপাশে ওড়ে তাহলে বিচ্ছিরি লাগে। আমি আবার একটা ছুতো পেয়ে একেবারে পাক্কা সেলসম্যানের ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়লাম। ঝুঁকে পড়ে সুটকেস খুলে একটা যন্ত্র বের করে নিলাম। কে বলতে পারে যন্ত্রটা দেখে শুনে মাস্টারজি আর শ্রীবাস্তবের হয়তো একটা করে কিনে ফেলতে পারেন। তাছাড়া কোম্পানির প্রচার তো খানিকটা হবেই। একটা আইএস মাস্টারজি টেবিলের ওপর রেখে যন্ত্রটার গুণাগুণ সম্পর্কে 7 কাহন বক্তৃতা শুরু করে দিলাম। মাস্টারজিকে 3 নম্বর সিগারেটের অফার করে বললাম, যন্ত্রটা চালু করলেই এর অ্যাকশান দেখতে পাবেন। এই ঘরে সব কটা মশা পালিয়ে গিয়ে একেবারে রেল লাইনে গিয়ে সেল্টার নেবে। মাস্টারজি সিগারেটের ধোঁয়া ছেড়ে বার কয়েক নাক টানলেন। বিজড়মোহন শ্রীবাস্তবের সঙ্গে তার চোখাচোখি হলো। লক্ষ্য করলাম ওদের দুজনের চোখই কৌতুক। সেটা আমার এই আইএসের প্রতি তাচ্ছিল্য কিনা বুঝতে পারলাম না। মাস্টারজি বিড়বিড় করে বললেন, মশার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয় না, তবু আপনি যখন বলছেন তখন চালু করুন। শীত ভুলে গিয়ে আমি যন্ত্রটিকে ঘরের সুইচ বোর্ডের কাছে নিয়ে গেলাম। প্লাগ পয়েন্টে মেইন স্কোয়াডের প্লাগটা গুজে দিয়ে যন্ত্রটাকে বসিয়ে দিলাম মেঝেতে। তারপর মাস্টারজি আর শ্রীবাস্তবের দিকে অহংকারা ম্যাজিশিয়ানের ভঙ্গিতে তাকালাম। এইবার হাত দুটো শব্দ করে ঝেড়ে নিয়ে একটু হেসে আইএসের সুইচ অন করে দিলাম। বিপর্যয়টা শুরু হলো সঙ্গে সঙ্গে। আল্ট্রাসনিকের প্রকোপে পিন পিন করে ওরা মশাগুলো যথারীতি পালাতে শুরু করলো ঠিকই, তবে বাকি 3 জন মানুষ অদ্ভুত আচরণ শুরু করে দিল। জ্বলন্ত সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে মাস্টারজি তড়াক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। 2 কান আঙুলে ঠেসে ধরে মুখ বিকৃতি করে চিৎকার করে উঠলেন, বন্ধ कीजिए सब, उस शैतान मशीन को बंद कीजिए। শ্রীবাস্তবের আভিজাত্য তখন কোথায় উবে গেছে। 2 কান হাত চেপে লাফিয়ে উঠলেন তিনিও, আর জড়ানো স্বরে চিৎকার করে কি সব বলছিলেন। রামাইয়া পাগলা কুকুরের মতো দাপাদাপি করে ঘরময়ে দৌড়ানো শুরু করে দিয়েছে, মাঝে মাঝে লাফিয়ে উঠছে শূন্যে। সব মিলিয়ে একটা বিভৎস অবস্থা। অবাক ভাবটা কোনো রকম কাটিয়ে উঠে আমি চট করে আইএসের সুইচটা অফ করে দিলাম। যন্ত্রটাতে তো এমন কোনো গোলমাল নেই যাতে আল্ট্রাসনিকে মানুষের কোনো অসুবিধা হবে। তাছাড়া আমার তো কিছু হয়নি, তাহলে এই 3 জন মানুষ এই অদ্ভুত আচরণ কেন করলো? মাস্টারজি আবার নিজের চেয়ারে বসলেন, আবার মাথা ঝুঁকিয়ে বড় বড় করে শ্বাস ফেলেন। শ্রীবাস্তব একটা চেয়ারে পিঠে হাত রেখে একটা যেন ধুকছেন, আর রামাইয়া ঘরের মেঝেতে বসে মাথা ঝাঁকাচ্ছে আর মেঝেতে ভয়ার্ত চোখে একটু দূরে রাখা যন্ত্রটার দিকে দেখছে। আমি খুব অপ্রস্তুত অবস্থায় পড়লাম। কি বলবো কি করব ঠিক বুঝে উঠতে পারলাম না। এমন সময় বহু দূর থেকে কোনো ট্রেনের হুইসেল শোনা যাচ্ছিল। হুইসেলের শব্দটা অনেকটা আর্তচিৎকারের মতো শোনা গেল, আর ঠিক তখনই ঘরের সিলিং পাখাটা অতিকায় পেন্ডুলামের মতো ধীরে ধীরে দুলতে শুরু করলো। শ্রীবাস্তব উদ্ভ্রান্ত চোখে তাকালো মাস্টারজির দিকে, চাপা গলায় বললেন, ট্রেন আসছে, আমাদের ট্রেন।
মাস্টারজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, সোয়েটার কোট টেনে টুনে ঠিকঠাক করে নিলেন, যেন এখনই কোথাও বেরোবেন। আর রামাইয়া তার ক্লান্ত দেহটা ভাঁজ করে ভেঙে কোনো রকম দাঁড় করালো। আমি ঘড়ি দেখলাম, রাত 10টা হতে কয়েক সেকেন্ড বাকি। ট্রেনটা ছুটে আসার শব্দ পাওয়া যাচ্ছিল, কিন্তু তার ছোটার গতির বিন্দু মাত্রও কমছে বলে আমার মনে হচ্ছিল না। এরপর যা হলো তা কি করে আমি সইতে পেরেছি জানি না। রামাইয়া এক অদ্ভুত চিৎকার করে উঠল, চোখের পলকে ওর মুখ মাথা ছিন্ন ভিন্ন তরমুজের মতো ফেটে চৌচির হয়ে রক্ত ছিটকে গেল চারপাশে, অথচ ওর কবন্দ দেহটা তখনও সোজা হয়ে দাঁড়িয়ে। আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তখনও জানি না এরকম অবিশ্বাস্য ঘটনা আরও ঘটবে। রামাইয়ার পর শ্রীবাস্তবের পালা। ওর চিৎকারটা অনেকটা ঘাড় মটকে দেওয়া মুরগির মতো শোনাল। একটা পাটকাঠি ভাঙার মতো মর মর শব্দ হয়ে ওর পেটের ওপর আড়াআড়ি তৈরি হয়ে গেল বিভৎস ক্ষতচিহ্ন। সুন্দর পোশাক আশাক রক্তে ভেসে গেল, প্যান্ট বেয়ে রক্তের ঢল গড়িয়ে পড়তে লাগলো মেঝেতে। এই অবস্থায় এক ভয়ঙ্কর উল্লাস ফুটে উঠল শ্রীবাস্তবের চোখে মুটে। তিনি উত্তেজিতভাবে বলে উঠলেন, ট্রেন এসে গেছে, রাত 10টায় ট্রেন। মাস্টারজিও হাসলেন উন্মাদের হাসি। হাসতে হাসতেই তার মাফলার জড়ানো গলাটা ফাঁক হয়ে গেল, মাথাটা ঝাঁকুনি দিয়ে ঘুরে গেল উল্টো দিকের দিকে, কিন্তু বাকি দেহটা সোজাসুজি আমার মুখোমুখি অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়ানো। রক্ত ছড়িয়ে পড়েছিল টেবিলের কাগজে। কোটের রং গাঢ় নীল হওয়ায় রক্তের দাগ তেমন করে বোঝা যাচ্ছিল না। ওই অবস্থায় মাস্টারজি কোটের পকেট থেকে রুমাল বের করে নাক ছাড়লেন। সিলিং পাখাটা এখনো আরো জোরে জোরে দুলছে। ওটার ব্লেডের ছায়ার খেলা করে যাচ্ছে আমাদের 4 জনের গলার উপর। মাস্টারজি চলুন, আর সময় নেই। শ্রীবাস্তব তাড়া দিলেন মাস্টারজিকে। তারপর আমার বিহল চোখের সামনে 3-3টে রক্তাক্ত ক্ষত বিক্ষত মানুষ হাত ধরাধরি করে বেরিয়ে গেলেন ঘরের বাইরে। ট্রেনের শব্দটা তখন প্ল্যাটফর্মে ঝড় তুলছে। চলে যাওয়ার সময় মাস্টারজির পিঠটা আমি দেখতে পাচ্ছিলাম, আর দেখতে পাচ্ছিলাম পিঠের দিকে ফেরানো তার মুখটাও। সেখানেও নানা জায়গায় রক্তের ছিটে, আর প্রশান্ত ভঙ্গিতে 2 চোখ বোঝা। মাস্টারজি ঠোঁট নড়ে উঠল। মায়া ছায়া এক্সিবিল্লা জানি কই। ওরা 3 জন প্ল্যাটফর্মের ওপর দিয়ে তীরের মতো ছুটে গেল রেল লাইনের দিকে। অন্ধকারে ওদের আর দেখা গেল না। ট্রেনের চাকার শব্দ রাতের অন্যান্য শব্দের গলা টিপে ধরল। বুক ফাটানো রক্ত হিম করা আর্তনাদ চিৎকার করে উঠল ছুটন্ত ট্রেনের হুইসেল। তারপর সব চুপচাপ। শীতের বাতাস আর মশার পিনপিন শব্দ ঘিরে ধরেছিল আমাকে। তার একটু পরেই বোধহয় আমি ঘরের দরজার কাছে টলে পড়ে গিয়েছিলাম। পরদিন বাড্ডিহির ট্রেনে যখন উঠলাম তখন পুরোপুরি সুস্থ হইনি। পোটার জগমোহন আমাকে টেনে ট্রেনে তুলে দিয়েছিল। ওর কাছেই শুনেছিলাম রাত 10টার ওই এক্সপ্রেস ট্রেনের তলায় গত 5 বছরে 3 জন সুইসাইড করেছে। মাস্টারজি, ব্রিজমোহন শ্রীবাস্তব আর রামাইয়া। যখন বেঁচে ছিল তখন ওরা কেউ কাউকে খুব একটা চিনত না, কিন্তু মারা যাওয়ার পর কোনো না কোনো রাতে ওরা এই 3 জন দেখা দেয় ওই ভাঙাচোরা ঘরটায়। তারপর একসঙ্গে ঝাঁপ দেয় ওই ভুতুড়ে এক্সপ্রেস ট্রেনের তলায়। এই সব জগমোহনের গা শোয়া হয়ে গেছে।
তবে ট্রেনটাকে সে কখনো চোখে দেখেনি, শুধু তার শব্দ শুনেছে।